আগের ক্লাসে আমরা বিসর্গ সন্ধি শুরু করেছিলাম এবং বিসর্গ সন্ধির কয়েকটা নিয়ম আমরা জেনেছিলাম। আজকে আমরা বিসর্গ সন্ধির বাকি যে নিয়মগুলো আছে সেগুলো খুব সহজে জেনে নেব। তো সবাইকে স্বাগত আমার চ্যানেলের সঙ্গে আছি নিপা। চলো তাহলে শুরু করি। রস্বস্বরের পরে যদি র জাত বিসর্গ থাকে, কি বললাম, রস্বস্বরের পরে যদি র জাত বিসর্গ থাকে এবং তারপরের বর্ণটা বলছি, তারপরে যদি র থাকে তাহলে বিসর্গ লোপ হয়। এবং তার সঙ্গে আরেকটা ঘটনা ঘটে, বিসর্গের লোপ হয় এবং পূর্বে যে স্বরটা রয়েছে সেটা দীর্ঘ হয়। পূর্বের যে স্বরটা রয়েছে সেটা দীর্ঘ হয়। তাহলে সূত্রটা কি হলো, রস্বস্বরের পরে যদি র জাত বিসর্গ থাকে এবং তারপরে যদি র থাকে তাহলে বিসর্গের লোপ হয় এবং পূর্বস্বর দীর্ঘ হয়। সূত্রটা দেখতে বড় হলেও এর মধ্যে যে জিসটা লুকিয়ে আছে সেটা খুবই সোজা। যেমন হচ্ছে, প্রথমে বলছে রস্বস্বরের পরে, তো আমরা পড়েছি স্বরবর্ণের মধ্যে যে রস্বস্বর আর দীর্ঘস্বর বলে দুটি ভাগ আছে। যে বর্ণগুলো আমাদের উচ্চারণ করতে কম সময় লাগে সেটাকে আমরা রস্বস্বর বলি, আর যেগুলো উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে সেগুলোকে আমরা দীর্ঘস্বর বলি। তো রস্বস্বর এরকম কটা আছে, 5টা আছে। অ, হস্যই, হস্য, ঋ, এ। এই 5টা বাদে আর যে বাকি স্বরবর্ণগুলো রয়েছে সেগুলো হচ্ছে দীর্ঘস্বর। এবং লাস্টে বলেছে পূর্বস্বর দীর্ঘ হবে, মানে পূর্বের যে স্বরটা হবে সেটা দীর্ঘস্বর হবে। কেমন দেখো, উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে। যেমন হচ্ছে পিতঃ যুক্ত রক্ষ, তার আগে বলি, এই যে আমি বললাম র জাত বিসর্গ, এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে র জাত বিসর্গটা কি জিনিস। ভয় পাওয়ার কিছু নেই। র জাত বিসর্গ আবার দুটো ভাগ আছে। একটা কি বলতো, একটা হচ্ছে র জাত আর একটা হচ্ছে দন্তস্ব জাত। তাহলে বিসর্গের দুটো ভাগ আছে, একটা হচ্ছে র জাত আর একটা দন্তস্ব জাত। এদের ডেফিনেশনটা বলছে যে র এর স্থানে যখন বিসর্গ হয় তখন সেটাকে বলা হয় র জাত বিসর্গ, আর দন্তস্ব এর স্থানে যে বিসর্গটা হয় তখন সেটাকে বলা হয় দন্তস্ব জাত বিসর্গ। তাহলে বোঝা গেল যে র জাত বিসর্গ কোনটা আর দন্তস্ব জাত বিসর্গ কোনটা। এখানে পিতর পরে যে বিসর্গ আছে আমাদের সূত্রানুযায়ী বলছে যে র জাত বিসর্গ থাকে, হস্বস্বরের পরে এখানে বিসর্গ রয়েছে, এটা হচ্ছে র জাত বিসর্গ, কারণ এটা র এর স্থানে বিসর্গ হয়েছে। সন্ধি করলে বিষয়টা দেখতে পারবে ভালোভাবে। পিতঃ যুক্ত রক্ষ, এটাকে আমরা সন্ধি করলে কি পাবো, এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে আমরা পাবো পিতা রক্ষ। কি পাবো, পিতা রক্ষ। দেখো সন্ধিটা করার পরে বিষয়টা আরো পরিষ্কার হচ্ছে কেমন। প্রথমে ছিল পিতঃ যুক্ত রক্ষ, এখানে কিন্তু আকার হয়ে গেল কেন এবার আমি বলছি, আর পরে ছিল র। তাহলে আমাদের সূত্র অনুযায়ী বলো অনেকটাই মিলছে। প্রথমে বলছে রস্বস্বরের পরে, তো পিত কথাটার মধ্যে রস্বস্বর আছে, পিত যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, প যুক্ত হস্যই যুক্ত ত যুক্ত অ এবং পরে হচ্ছে বিসর্গ। তাহলে আমাদের রস্বস্বরের মধ্যেই রয়েছে বসে একদম অ রয়েছে, অ বিসর্গ পিত, পরে বিসর্গ, এই যে বিসর্গ এটা হচ্ছে র জাত বিসর্গ। এই যে র হয়েছে এখানে আকার হয়ে গেছে এবং পরে র হয়েছে, সেই জন্য এটা হলো র জাত বিসর্গ, কারণ এটা র এর স্থানে বিসর্গ। তো এই বিসর্গের পরে এবার কি দেখতে পাচ্ছি, র। তাহলে বিসর্গ থাকে এবং তারপরে যদি র থাকে, সূত্রে বলা ছিল যে র থাকে তাহলে র আছে, তখন সেই বিসর্গের লোপ হয়। এই বিসর্গটা লোপ হয়ে গেল, বিসর্গটা বাদ হয়ে গেল,
এবং পূর্বস্বর দীর্ঘ হলো। এবার বিষয়টা কতটা মজার দেখো, বিসর্গ কিন্তু লোপ হয়ে গেল, কিন্তু তয়ের সঙ্গে তখনও কি লেগে রয়েছে, তখনও তো যুক্ত আছে, অকার রয়েছে। এবার এটাকে এই যে এই স্বরটাকে আমরা দীর্ঘ করে দেবো। তো আমাদের দীর্ঘ স্বরের প্রথমটা কি আছে, আ রয়েছে, সেই জন্য অটা আ হয়ে গেল, তাই তয়ের সঙ্গে এটা আকার হয়ে গেল। তাহলে বিষয়টা কতটা সোজা দেখো, পিত যুক্ত রক্ষ, এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে হবে পিতা রক্ষ। আরেকটা উদাহরণ, বিধু যুক্ত রাজতে। কি বললাম, বিধু যুক্ত রাজতে, এটাকে সন্ধি করলে কি হবে তোমরা বলো? এটাকে সন্ধি করলে হবে বয়সী ধয় দীর্ঘ, বানানটা খেয়াল করো, বিধু রাজতে। তাহলে সন্ধি করলে কি হলো, বিধু যুক্ত রাজতে, বিধু রাজতে। এবার আমরা এর ডিটেলসটা জানবো। তো বিধুর মধ্যে আমাদের এখানে হ্রস্ব রয়েছে, হস্যও রয়েছে, ধয় হস্যু। ধয় হস্যটাকে আমরা ভাঙলে কি পাবো, ধ যুক্ত হস্যও পাবো, এবং তারপরে বিসর্গ, রজাত বিসর্গ। তাহলে হ্রস্বস্বরের পরে রজাত বিসর্গ, সূত্রানুযায়ী মিলে গেছে, এবং পরে কি রয়েছে, র রয়েছে, তাহলে পরে আবার র পাচ্ছি। তাহলে হ্রস্বস্বরের পরে রজাত বিসর্গ থাকে এবং তারপরে যদি র থাকে তাহলে আমাদের বিসর্গ লোপ হবে এবং পূর্বস্বর দীর্ঘ হবে। তাহলে বিসর্গের লোপ হয়ে গেছে, পূর্বস্বর দীর্ঘ হয়ে গেছে। হস্যও ছিল, হস্যটা তো হ্রস্বস্বর, এবার এটাকে দীর্ঘ করতে হবে, এটা দীর্ঘ করলে কি হবে, দীর্ঘও হবে, কারণ আমাদের দীর্ঘ হচ্ছে দীর্ঘস্বর, সেই জন্য ধয় দীর্ঘ করে দিলাম। এটা ছিল ধয় হস্যু, এখানে যখন আমি সন্ধি করলাম তখন হয়ে গেল ধয় দীর্ঘ। তাই কত সহজে দেখো, বিধু যুক্ত রাজতে, এটাকে সন্ধি করলে হবে বিধু রাজতে। স্বয়ং বিসর্গের লোপের নিয়ম আমাদের শেষ হয়ে গেল। এবারে যে নিয়মটা জানবো সেখানে দেখবো যে বিসর্গ স্থানে র এসে যাচ্ছে। কি বললাম, বিসর্গ স্থানে র এসে যাবে। তো এই বিসর্গ স্থানে র হবে, এর উপরে জাস্ট দুটো নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে অয়ের পরে, অয়ের পরে যদি র জাত বিসর্গ থাকে, একটু আগে আমি বললাম র জাত আর স্বজাত বিসর্গটা, তাহলে অয়ের পরে যদি র জাত বিসর্গ থাকে এবং তারপরে প্লাস চিহ্ন দিয়ে পরের বর্ণের কথা বলছে, অয়ের পরে যদি র জাত বিসর্গ থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ থাকে, তারপর এবং বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ আর অন্তর্য র ল ব হ, তাহলে কি হলো, অয়ের পরে যদি র জাত বিসর্গ থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ থাকতে পারে কিংবা বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ থাকতে পারে, অথবা অন্তর্য র ল ব হ থাকে, তাহলে বিসর্গ স্থানে র হবে। যখন আমরা কোনো ব্যঞ্জন বর্ণ, অ্যাকচুয়ালি ব্যঞ্জন বর্ণকে আমরা হল বলা হয়, ব্যঞ্জন বর্ণের আরেক নাম হচ্ছে হল, সেই জন্য কোনো ব্যঞ্জন বর্ণ যখন আমরা আলাদা করে লিখবো তার তলায় অবশ্যই হসন্ত দিতে হয়, তাই বিসর্গ স্থানে তখন র হবে। এই রটা যখন অন্য কোনো বর্ণের সঙ্গে স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আর হসন্তটা থাকবে না। তো উদাহরণ হচ্ছে প্রাত যুক্ত এব, কি লিখলাম, প্রাত যুক্ত এব, এটাকে তাহলে সন্ধি করলে কি হবে। প্রথমে দেখতে পাচ্ছি যে প্রাত এই কথার মধ্যে অ রয়েছে, প্রাত কথার মধ্যে সবার লাস্টে ত বলে উচ্চারণ করছি, সেজন্য ত এর পরে একটা স্বরবর্ণ থেকে গেছে, সেটা হচ্ছে অ, এবং তারপরে এই বিসর্গ রয়েছে, র জাত বিসর্গ রয়েছে, এবং তারপরে যদি স্বরবর্ণ বা বর্গে তৃতীয় চতুর্থ পঞ্চম অন্তর্য র ল ব হ থাকে, তো তার মধ্যে আমাদের কি আছে, দেখতেই পাচ্ছি স্বরবর্ণ আছে, এ রয়েছে আমাদের স্বরবর্ণেরই একটা অংশ। তো
আমাদের সূত্র অনুযায়ী এটা মিলে যাচ্ছে, সেই জন্য আমরা কি করব, বিসর্গ স্থানে র করে দেবো। ঠিক আছে, চলো তাহলে বিসর্গ স্থানে র করে দিলে আমরা কি পাবো, প্রাত রেব। বিসর্গটা রয়ে পরিণত করে দিলাম এবং পরের যে বর্ণটা ছিল সেটাকে রের সঙ্গে রয়ের সঙ্গে যুক্ত করে দিলাম। এ ছিল তাই রয়ের সঙ্গে যুক্ত করে একার হয়ে গেল, তারপরে লাস্টে ব এসে গেল। তাহলে কি হলো, প্রাত যুক্ত এব, এটাকে আমরা সন্ধি করে পেলাম প্রাত রেব। আরেকটা উদাহরণ হলো পুনঃ যুক্ত অত্র। কি বললাম, পুনঃ যুক্ত অত্র, এটাকে আমরা সন্ধি করলে কি পাবো। এবার তোমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বলো তোমরা, যে পুনঃ যুক্ত অত্র এটাকে সন্ধি করলে কি পাবো। এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে আমরা পাবো সিম্পল একদম পুনরত্র। আমরা তো বিসর্গটাকে লোপ করে দিচ্ছি, বিসর্গ লোপ করে সেখানে তো আমরা কি করে দিচ্ছি, র আনছি, বিসর্গ স্থানে র হবে, তার মানে বিসর্গ থাকছে না। তো বিসর্গটাকে আমরা র করছি এবং র পরে আমরা কি আসছে, পরে তো স্বরবর্ণ আছে যেটা অ আছে, তো সেই রটা অ এর সাথেই যুক্ত হয়ে যাবে, সরি সেই অটা র এর সাথেই যুক্ত হয়ে যাবে, সেই জন্য পুনরত্র, পুনঃ যুক্ত অত্র সন্ধি করলে হলো পুনরত্র। এই যে নিয়মগুলো আমি তোমাদেরকে বলছি, এই নিয়মগুলো যদি একবার একটু মাথায় ঢোকাতে পারো তাহলে কিন্তু বিসর্গ সন্ধি তোমাদের একদম পুরো জলের মতো মনে হবে, বিসর্গ সন্ধি আর কঠিনই লাগবে না। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, কখনো বিসর্গ এর স্থানে দেখব দন্তস্ব হচ্ছে, কখনো কখনো দেখব মূর্ধন্যস্ব, আবার কখনো কখনো তালবস্য। এই নিয়মের ক্ষেত্রে আমরা বিসর্গকে জাস্ট একটা জায়গায় রেখে দেবো, পরের যে বর্ণগুলো সেগুলোকে আমরা চেঞ্জ করে করে লিখব। কেমন দেখো, নিয়মটা হচ্ছে বিসর্গ, বিসর্গ তো মাস্ট থাকবেই, বিসর্গ এর পরে যদি চ কিংবা ছ থাকে, কি বললাম, বিসর্গের পরে যদি চ কিংবা ছ থাকে তাহলে বিসর্গের স্থানে, এটা আমি লিখলাম না মুখে বলে দিলাম, তাহলে বিসর্গের স্থানে তালবস্য হবে। বিসর্গের পরে যদি চ কিংবা ছ থাকে তাহলে বিসর্গ স্থানে তালবস্য হবে। যেমন হচ্ছে নর যুক্ত চলতি। কি বললাম, নর যুক্ত চলতি, তাহলে এখানে তো বিসর্গ আছেই দেখতেই পাচ্ছি, এবং তারপরের বর্ণটা দেখতে পাচ্ছি কি চ আছে। আমাদের সূত্রে কি বলেছে, চ কিংবা ছ, চ কিংবা ছ থাকে, তাও আমাদের চ রয়েছে, সেখানে আমরা কি করে দেবো, বিসর্গের স্থানে করে দেবো তালবস্য। তার মানে এই বিসর্গটা তালবস্যয় পরিণত হয়ে গেলে হয়ে যাবে ন র তালবস্যয় চয় ল তয় হস্যি। বিসর্গ স্থানে যেটা হবে সেটাকে সবসময় পরের বর্ণের সঙ্গে যুক্ত করে দিতে হবে, তাহলে কি হবে, তাহলে হয়ে গেল নরহ যুক্ত চলতি, এটাকে সন্ধি করে আমরা পেলাম নরস চলতি। এবার ছ দিয়ে একটা দেখে নেই, তর যুক্ত ছায়া, তর যুক্ত ছায়া, এটাকে তাহলে তোমরা এই বলো, এবার এটাকে কি হবে সন্ধি করলে, ওপরটা তো দেখে এবার নিচেরটা বলো, তর যুক্ত ছায়া, এটাই হবে তরয়কার তালবস্যয় ছয় আকার অন্তস্তয় আকার, তরস ছায়া, কারণ তরর পরে বিসর্গ রয়েছে এবং আমাদের সূত্র অনুযায়ী বিসর্গের পরে ছ রয়েছে, সেই জন্য আমরা কি করে দেবো, এখানে তালবস্য করে দিতেই পারবো, তাহলে তর যুক্ত ছায়া হয়ে গেল তরস ছায়া। এবারে আমরা বিসর্গ বলেছি জায়গা সবসময় একই থাকবে, জাস্ট পরে এইটাকে পাল্টাবো। এবারে বলছে বিসর্গর পরে যদি ট কিংবা ঠ থাকে, বিসর্গর পরে যদি ট কিংবা ঠ থাকে, জাস্ট এগুলোকে আমি মাথায় রাখতে হবে, বিসর্গর পরে কি কি থাকবে তখন কি পরিবর্তন করব এইটুকানি মাথায় রাখতে হবে। ট কিংবা ঠ থাকলে আমাদের সেখানে হয়ে যাবে মূর্ধন্যস্ব,
কিংবা ঠ থাকলে হবে মূর্ধন্য ষ। উদাহরণ যেমন ধনু যুক্ত টঙ্কার, ধনু যুক্ত টঙ্কার। তাহলে ধনুর মধ্যে এখানে কথায় লাস্টে বিসর্গ রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছি ট রয়েছে। আমাদের সূত্র অনুযায়ী ট কিংবা ঠ থাকে, ট রয়েছে, তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে বিসর্গের জায়গায় মূর্ধন্য ষ বসিয়ে দেবো এবং সেটাকে পরের সঙ্গে লাগিয়ে দিয়ে তাহলে কি হবে, ধনু যুক্ত টঙ্কার। সিম্পল হয়ে যাবে ধনুষ টঙ্কার। ধ দন্তন্যয় হস্যু মূর্ধন্য ষয় টয় উময় কয় আকার র বিসর্গ। ধনু যুক্ত টঙ্কার কি হয়ে গেল, ধনুষ টঙ্কার। ট দিয়ে দেখলাম, এবার আমরা দেখবো যেটা ঠ দিয়ে। ভগ্ন যুক্ত ঠক্কুর, ভগ্ন যুক্ত ঠক্কুর। এটাকে সন্ধি করো। এবার তোমরা বলো এটাকে সন্ধি করলে কি হবে। আমি তো প্রথমটা বলে দিলাম একদম সিম্পল, যে ধনু যুক্ত টঙ্কার বিসর্গর পরে ট রয়েছে, সেজন্য এখানে আমরা মূর্ধন্য ষ বসিয়ে দিলাম। এই সেম এখানে টর জায়গায় শুধু কি আছে, ঠ আছে। আমাদের সূত্র তো সেটাই বলেছে, ট কিম থাকতে পারে বা ঠ থাকতে পারে, তো এখানে ঠ রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ভগ্ন ঠক্কুর। হ গয় নয় মূর্ধন্য শয় ঠয় কয় কয় হস্যু ড্র বিসর্গ। ভগ্ন ঠক্কুরা, ভগ্ন যুক্ত ঠক্কুরা হয়ে গেল ভগ্ন ঠক্কুরা। এবারে যেটা দেখব সেটা হচ্ছে বিসর্গের পরে যদি ত কিংবা থ থাকে, কি বললাম, বিসর্গের পরে যদি ত কিংবা থ থাকে তাহলে আমাদের একটাই বাকি রয়েছে স্বর মধ্যে দন্তস্ব হবে। তাহলে আমাদের ব্যঞ্জন বর্ণে যে তিনটে স্বর রয়েছে, তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব, তিনটেই এখানে ইউজ হয়েছে। কেমন, উন্নত যুক্ত তরু। কি বললাম, উন্নত যুক্ত তরু। এটাকে আমরা যদি সন্ধি করি তাহলে কি হবে, বিসর্গ আছে এবং তারপরে ত আছে, তোমাদের সূত্র বলেছে দন্তস্ব হয়ে যাবে, তার মানে দন্তস্বর হয়ে যাবে গেলে দন্তস্বয়ের সঙ্গে ত পরের বর্ণ যুক্ত করে দেবো। উন্নত তরু, উন্নত যুক্ত তরু সন্ধি করলে হলো উন্নত তরু। ত ছিল এই অবধি তো আমরা জানি, তারপরে বিসর্গটা দন্তস্ব করে দিলাম এবং তারপরে যে ত বর্ণটা ছিল সেটা দন্তস্বয়ের তয়ের সঙ্গে যুক্ত করে দিলাম, তাহলে উন্নত তরু, উন্নত তরু। নেক্সট হচ্ছে এবার থ দিয়ে দেখব, ক্ষিপ্ত যুক্ত থুৎকার, ক্ষিপ্ত যুক্ত থুৎকার। এটাকে যদি আমরা সন্ধি করি তাহলে কি হবে, তোমরা বলো, ক্ষিপ্ত থুৎকার। সিম্পল। ক্ষিপ্ত বিসর্গর পরে কি দেখতে পাচ্ছি, থ আছে, আমাদের সূত্রটা সেটাই বলেছে ত কিংবা থ থাকবে, তাহলে এখানে আমরা দন্তস্ব করে দেবো, ক্ষিপ্ত থুৎকার। এবার আমরা যেটা দেখব, এটা আমাদের লাস্ট নিয়ম, মানে নিয়ম বহির্ভূত এটা, এগুলোকে বলা হয় বিশেষ সন্ধি। এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো সব নিয়মের দ্বারা সন্ধি, এবারে যেটা দেখব নিয়মের বাইরে, মানে তার মধ্যে কিছু নিয়ম আছে কিছু নিয়ম বহির্ভূত আছে, সেই জন্য এগুলো হচ্ছে বিশেষ সন্ধি। তো বিশেষ সন্ধির মধ্যে আমরা দেখতে পাবো কখনো কখনো স্বজাত বিসর্গ আছে, কখনো কখনো রজাত বিসর্গ, তার মানে কখনো কখনো র এর স্থানে বিসর্গ হবে, কখনো কখনো স এর স্থানে বিসর্গ হবে। এর কোনো আলাদা নিয়ম নেই, এর জাস্ট উদাহরণগুলো খেয়াল করো। অধ যুক্ত পদম, উদাহরণগুলো জাস্ট খেয়াল করো। গি যুক্ত পতি,
অহ যুক্ত অহ, অহ যুক্ত নিশ, ভা যুক্ত কর। নেক্সট হচ্ছে দু যুক্ত কর, দু যুক্ত নীতি। তাহলে এই যে উদাহরণগুলো আমি লিখলাম এগুলো সব হচ্ছে বিশেষ সন্ধির উদাহরণ। মানে এগুলো আমাদেরকে এক প্রকার বলতে গেলে হবে মুখস্থ করতে হবে, কারণ এখানে কোনো নিয়ম কাজ করে না। যেমন এখানে দেখো প্রথম উদাহরণটা বলছে অধ যুক্ত পদম, তাহলে এখানে যদি আমরা সন্ধি করি তাহলে এখানে হবে অধস পদম। যে বললাম কিছুটা নিয়ম থাকবে, কিছুটা আবার নিয়ম বহির্ভূত থাকবে। অধ যুক্ত পদম যদি আমরা সন্ধি করি তাহলে হবে অধস পদম। একটা জিনিস দেখো এখানে দন্তস্ব পেয়েছি, তার মানে এই বিসর্গটা হচ্ছে স্বজাত বিসর্গ। দন্তস্বর স্থানে বিসর্গটা বলে এটা হচ্ছে স্বজাত বিসর্গ, অধস পদম। নেক্সট যেটা আছে গি যুক্ত পতি, এটা আমাদের যদি সন্ধি করি তাহলে হবে গিসপতি। কি হবে? গিসপতি। এখানে দন্তস্ব হয়েছে, এখানে মূর্ধন্যস্ব হয়েছে। এর ব্যাপারটা একমাত্র নত্যবিধান এবং সত্যবিধান। আমি এর আগে নত্যবিধানের ওপরে ক্লাস করিয়েছি, তোমরা একবার ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে বানান সংক্রান্ত যে তোমাদের কনফিউশন আছে সেটা অনেকটা দূর হয়ে যাবে। অহ যুক্ত অহ, এটাকে আমরা সন্ধি করলে পাবো অহরহ। অহ যুক্ত নিশ, এটাকে করলে পাবো অহর্নিশ। দেখো এখানে অহ যুক্ত অহ অহরহ হলো, এখানে অহ যুক্ত নিশ অহর্নিশ হলো। এখানে রটা কি হয়ে গেল? দন্তন্বয়ের মাথায় রেফ হয়ে গেল। ভা যুক্ত করা, এখানে কি হবে? ভাস্কর। দু যুক্ত করা কি হবে? দুষ্কর। লাস্ট দু যুক্ত নীতি, আমরা যে কথাটা বলি দুর্নীতি। দন্ত নয় রেফ দীর্ঘি তয় হস্যি। তাহলে দেখো বিশেষ সন্ধির কিন্তু আলাদা করে কোনো নিয়ম তৈরি করা যাবে না। কখনো কখনো দেখছি যে কোথাও কোথাও স্বজাত বিসর্গ হচ্ছে, কোথাও কোথাও আবার রজাত বিসর্গ আছে। তো এরকমই বিশেষ সন্ধি মানে হচ্ছে নিয়ম কিছুটা আছে আবার কিছুটা নিয়মের বাইরে, সব রকম এক জায়গায় মিলিত করে। তো বিশেষ সন্ধির এরকম বইতে বিশেষ সন্ধি কতগুলো উদাহরণ রয়েছে, তার মধ্যে আমি এগুলো কয়েকটা দিলাম। এরকম আরো আরো কয়েকটা রয়েছে, বেশি নেই, সেগুলো আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে। এগুলো ওই নিয়মগুলো একবার যদি আমরা মাথায় রাখতে পারি, এইগুলো কিন্তু মুখস্থ করা কোনো কঠিনই না, কারণ আমরা অর্ধেকটা বিসর্গ সন্ধি মানে 90% কমপ্লিট করে ফেলেছি বিসর্গ সন্ধি। আর যে 10% বাকি রয়েছে সেটা ওই বিশেষ সন্ধির মধ্যে। তো ওগুলো করার ফলে এইগুলো আমাদের আজকে আমরা বিসর্গ সন্ধিটা করলাম, এবং বিসর্গ সন্ধিটা কখন বিসর্গের জায়গায় কখন র হবে, কখন দন্তস্ব হবে, তালবস্য হবে, বিসর্গের লোপ হবে, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগে। আশা করবো বিসর্গ সন্ধির ওপর তোমাদের যে আর কনফিউশন আছে সেগুলো সমস্তই এই ভিডিও দেখার পরে দূর হয়ে যাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এখনো তোমরা যারা নতুন আছো তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। এইভাবেই তোমরা সবাই পাশে থাকবে, তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।